আমরা এখন প্রার্থীকে সঙ্গে নিয়ে গোটা জায়গাটাকে ঘুরছি, গোটা জোড়াসাঁকোকে ঘুরছি এবং তরুণের স্বপ্নের উন্মাদনাকে বোঝার চেষ্টা করছি। এই জোড়াসাঁকোর জন্য জিতলে, এখান থেকে আপনি জিতলে কি কি জোড়াসাঁকোর মানুষের জন্য করবেন? দেখুন, নমস্কার। সবথেকে প্রথমে আমি অনেকগুলো যে কথাগুলো রয়েছে আমার কাছে বা যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, আমি নিজের প্রচার মাধ্যমে সবার কাছে ওটা পৌঁছে দিতে চাইছি। ওটা নট অনলি অ্যাপ্লিকেবল টু জোড়াসাঁকো, ইট ইজ অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, ইভেন ইন দ্য কান্ট্রি। কীভাবে? ধরুন আমার যেই প্রকল্পটা রয়েছে, কি যেই কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে আপনি দেখবেন কলকাতায় খুব বেশি বিএড বা ডিএলএড বা এই ধরনের ফ্যাশন ডিজাইনিং, অ্যাপারেল ডিজাইনিং কোর্সেসগুলো নেই। কিছু কিছু কলেজে রয়েছে, কিন্তু তাদের কস্ট অফ অ্যাডমিশনটা খুবই বেশি। তো আমি চাইছি কি জোড়াসাঁকো অঞ্চলে যতগুলো কলেজ রয়েছে, মোটামুটি 10-11টা কলেজ রয়েছে, ধরুন সাবিত্রী গার্লস কলেজ রয়েছে, চিত্তরঞ্জন কলেজ রয়েছে, বিদ্যাসাগর কলেজ রয়েছে, সিটি কলেজ রয়েছে। তো এই যে কলেজগুলো রয়েছে তাদের মধ্যে যদি আমরা বিএড, ডিএলএড, তারপরে ফ্যাশন ডিজাইনিং, অ্যাপারেল ডিজাইনিং, জুয়েলারি ডিজাইনিং, এই ধরনের অনেকগুলো যদি কোর্সগুলোকে আনতে পারি, তাহলে যারাই এই ক্ষেত্রে পড়াশোনা করছে তাদের জন্য আমরা একটা ক্যারিয়ারের সুবিধাটা করে দিতে পারবো। এই জায়গাটা আমার প্রথম পয়েন্ট হলো। কিন্তু এখানকার তো অনেক সাধারণ মানুষ আছেন, গরিব নিম্নবিত্ত মানুষ আছেন, হ্যাঁ, তাদের জন্য আপনার বক্তব্য কী? এখানকার যে শ্রমিক খেটে খাওয়া মানুষরা আছেন তাদের জন্য আপনার বক্তব্য কী? তাদের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা করেননি? না, তাদের জন্য আমার কাছে প্ল্যান রয়েছে। মোটামুটি আমি 10খানা প্ল্যান নিয়ে চলছি, যেটাকে আমি একটা বলছি 10 কাদম। 10 কাদম মানে দুটোই কথা হচ্ছে কি 10-এর দম, আর একটা হচ্ছে 10 স্টেপস। আমি প্রথম স্টেপটা আপনাকে বললাম, সেকেন্ড একটা কথা রয়েছে 10 কাদম 10 স্টেপস, এই দুটোই কিন্তু বাংলা ভাষা নয়। আপনি বাংলায় নির্বাচন লড়ছেন, সেটা হলেও একটা আমরা কথা বলতে পারি। এখনকার টাইমে আমরা দেখছি কি যেই ভাষা হোক, যেই ভাষাকে মানুষ ভালোবাসা দিচ্ছে, সেই ভাষাই বাংলার ভাষা হতে পারে। বাংলার ভাষা তো ইংরেজিও নয়, কিন্তু বাংলার মানুষ তাকে ভালোবেসেছে, সেটাতে আমরা পড়াশোনা করছি। তো নিশ্চয়ই ভালো ভাষা দিচ্ছে না চাপিয়ে দেওয়া হচ্ছে? যাই হোক, সেটা পরের প্রশ্ন। হিন্দি বা ইংরেজি তো চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা ঠিকই, আপনার কথাগুলো তো আমি একদম এগ্রি রয়েছি। কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি কি ইংরেজি যদি আপনি না পড়েন তাহলে বাইরে কাজ পাবেন না, এই জায়গাটাও কাজ। যখন বাঙালি বাংলায় সবচেয়ে বেশি কথা বলতো তখন তো বাঙালি ইংরাজিটাও খুব ভালো জানতো। সুভাষচন্দ্র বোস বা নিরস্তি চৌধুরীর মতো ইংরাজি খুব কম লোক জানে। একদম, তার জন্য এইটা হলো না কি, মানে এই ইংরেজিটা চাপিয়ে দেওয়ার জন্য প্রবলেমটা হয়েছে। ইংরাজি এবং হিন্দি একসঙ্গে, একদম ইংরেজি বা হিন্দি চাপিয়ে দেওয়ার জন্য এই প্রবলেমটা হয়েছে। আমি যেটাতে বলবো কি রয়েছে, আমাদের এডুকেশন সিস্টেমের ফল্ট। আমাদের এডুকেশন সিস্টেম সেটাকে ভালো করে স্টুডেন্টদের কাছে বা জনগণের কাছে তুলে দিতে পারিনি। সেই ফলাফল হয়েছে কি আমরা এটা দেখছি কি ইংরেজিটা ফল করছে, মানে ভালো সবাই বলতে পারে না। 10 কাদমে কি কি আছে? 10 কাদমে আমার সেকেন্ড পয়েন্ট রয়েছে কি আপনারা দেখছেন কি আমাদের সারা লাইফের যে টাকাগুলো, সঞ্চয়গুলো রয়েছে, আমরা কোথায় দিয়ে দিচ্ছি? আমাদেরকে হেলথের উপরে দিতে হচ্ছে। সেটাতে আমরা দেখছি সবাই কোনো না কোনো ধরনের অসুখে ভুগছেন। তো সেই জন্য আমি চাইছি কি জোড়াসাঁকো যতটা ওয়ার্ড রয়েছে, 22, 23, 24, 25, 37, 38, 39, 40, 41, 42, 43 সবটা ওয়ার্ডে একটা করে অ্যাডভান্স হেলথ স্ক্রিনিং সেন্টার তৈরি করা হোক, যেইখানে আমরা হার্ট, লিভার, লাংস, কিডনি, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এই ধরনের যে হেলথের মার্কারগুলো রয়েছে সেইগুলোকে অ্যাটলিস্ট আমরা টেস্ট করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। সেটাতে ওনারা জানতে পারবেন কি ওনাদের শরীরে কি কি অসুবিধা রয়েছে, ওনারা এইগুলোকে আর্লি ট্রিটমেন্টের জন্য ওনারা যেতে পারবেন। আর কি রয়েছে? 10টা বল, 10 কাদম। হ্যাঁ, থার্ড পয়েন্টটা আমার রয়েছে, আমি চাইছি আপনি যদি জোড়াসাঁকোতে যদি একটু আমরা যেই হাঁটা শুরু করেছি, গাড়িতে মানে যাচ্ছি, তো আমরা দেখব এইখানে প্রচুর রাস্তায় দেখতে পারবেন আপনি ভ্যান দেখতে পাবেন, রাস্তায় হাত রিক্সা দেখতে পারবেন। এই হাত রিক্সা নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা আছে আমি জানি না, কিন্তু আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে। কেন একটা ওইটা নিয়ে আমার মনে একটা রয়েছে কি সেটা ঠিক নয়। আজকালকার টাইমে যদি আমরা ওটাকে নিয়ে যদি একটু না করি, হ্যাঁ সেই জায়গা রয়েছে কি ওনাদেরকে সেই জায়গা
সেই জায়গা আমার রয়েছে কি ওনাদেরকে অ্যাটলিস্ট কিভাবে গভর্নমেন্ট একটা স্পেশাল ইনিশিয়েটিভ করে রিহ্যাবিলিটেট করবে, ওই জিনিসগুলোকে কি করে মডার্নাইজ করা হবে। সেম কথাই রয়েছে ভ্যান চালকদের জন্য। যারা ভ্যান চালক আপনি দেখবেন এই এরিয়ার খুব বেশি ভাগটা বড় বাজার রয়েছে, কিন্তু আপনি যদি একটা মানুষ হন বা নিজে যদি মানবীয় একটা চিন্তাভাবনা থাকে, দেখবেন কিভাবে ওই মানুষরা ভ্যান বা রিক্সাগুলোকে টানছে। তো আমি চাইছি কি সেটার মডার্নাইজেশন হোক। কেন আমাদের কাছে তো এখন চলে এসছে জিনিসগুলো, এমন তো নেই কি যেই জিনিসগুলো আমাদের জন্য এলিয়েন রয়েছে বা তার জন্য ইনভেনশন দরকার রয়েছে। আমরা সেই জিনিসগুলোকে যদি মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে আমরা ওদেরকে আরও একটু ভালো করে তুলতে পারবি, আর সেটা বাংলার জন্যেই ওটা কন্ট্রিবিউট করবে। এমন নয় কি তাদের জন্যেই শুধু ওটা হয়ে যাবে, এই জিনিসগুলো বাংলার মানুষের জন্য থাকবে। আচ্ছা, আমার থার্ড পয়েন্ট হলো কি আপনারা সবাই জানেন কি বিধায়া এলাকা উন্নয়ন প্রকল্প, এই যে প্রকল্পটা রয়েছে সেটাতে প্রত্যেক বছর যিনি এমএলএ ইলেক্ট হয়ে আসেন ওনাকে 60 লাখ টাকা দেওয়া হয়, বা 60 লাখ টাকা উনি খরচ করতে পারেন নিজের এলাকার জন্যে, তার ডেভেলপমেন্ট করার জন্য। সেই জায়গাটা আমি বলতে চাইছি কি আমি এই টাকাটা অ্যানাউন্স করে বলছি কি এই টাকাটা পুরোটাই যারা সমাজের বঞ্চিত বর্গ থেকে লোক রয়েছে, যারা কমজোর রয়েছে, তারপরে যেই এরিয়াগুলোতে ডেভেলপমেন্ট করা দরকার রয়েছে, সব টাকাটাই। এটা তো প্রত্যেকটা দলের লোকই বলে। আপনি বঞ্চিতের জন্য কী কী করবেন সেটা যদি একটু স্পেসিফিক বলেন। এ কথা তো সবাই বলে যে এই টাকাটা পেলে বঞ্চিতদের পেছনেই খরচা করব। আপনি স্পেসিফিকভাবে বঞ্চিতদের কী করবেন সেটা যদি বলেন। আমি স্পেসিফিক বলতে আমি তো প্রথমেই আপনাকে বললাম কি দেখুন, আমি ওই যে ভ্যান বা রিক্সা চালকদের যে কথাটা বললাম, তারপরে যে জনগণের কাছে যে অ্যাডভান্স হেলথ স্ক্রিনিং সেন্টারের কথাটা বললাম, এই জায়গাগুলোতে তো সব মানুষই রয়েছে, এমন নয় কি শুধু বঞ্চিত সমাজের বা বাকি লোকরা থাকবে, সবই লোক রয়েছে। তো সেই জায়গাটা আমি বলতে চাই কি আরও আমার কাছে প্রকল্প আছে। ধরুন যেমনি স্টুডেন্টরা রয়েছে পাড়ায় পাড়ায়, আমি চাইবো প্রত্যেকটা ওয়ার্ডে ক্যারিয়ার গাইডেন্স সেল তৈরি করা হোক। সেটাতে যারা ক্লাস 10-এ রয়েছে বা ক্লাস 12-এ যারা রয়েছে তারা ক্যারিয়ার সম্বন্ধিত জিনিসগুলো জানতে পারবে, কেন তাদের কাছে আইডিয়া নেই কি কী করলে কী জিনিসটা হয়। সেই জায়গা থেকে ওরা কি নিজের জন্য একটা জব অপরচুনিটি তৈরি করতে পারবে। এর সঙ্গেই আমার একটা প্রকল্প রয়েছে কি প্রত্যেকটা ওয়ার্ডে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবগুলোকে এস্টাবলিশমেন্ট করা হোক। সেইগুলো তো খুব বেশি খরচ নয়, সরকার যদি চায় ইজিলি করা যেতে পারে। সেইগুলোতে আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি সেইগুলোকে আমরা রিনিউমারেটিভ বা সেইগুলোকে আমরা মনিটারি বেনিফিটে কনভার্ট করতে পারি। সেটাতে কি হবে কি যারা ইউথ পপুলেশন রয়েছে তারা একটা জায়গা পাবে কি হ্যাঁ আমি 10 পাস করেছি বা 12 পাস করেছি, আমি কি করতে পারি, আমার কাছে কি কি অপশান রয়েছে, সেই অপশানগুলো তাদের কাছে জানা থাকবে। আর ল্যাঙ্গুয়েজ ল্যাবে তাদের কাছে অনেকগুলো অপশান থাকবে, নট অনলি ইংলিশ, তারা অন্য বিদেশি ভাষাও শিখে অনেক রোজগারগুলোকে তারা এক্সপ্লোর করতে পারবে। থ্যাংক ইউ। আরও 5টা পয়েন্ট বোধহয় আছে। একদম, আরও আমার 5টা পয়েন্ট রয়েছে, নিশ্চয়ই আপনি একদম বলেছেন। আচ্ছা, আপনি যদি জোড়াসাঁকোতে একটু যদি হেঁটে দেখেন, অনেকটা এলাকায় বস্তি ক্ষেত্র রয়েছে, বস্তি এরিয়া রয়েছে। যেই পার্টির রুল হোক, আমি সবার কাছেই রিকোয়েস্ট করব কি এই বস্তি এরিয়ার জন্য আপনাদের যাই প্রকল্প রয়েছে সেটা তাদের ওই জায়গাগুলোকে কিছুতেই ভালো করে তুলতে পারেনি। আমি চাইবো কি সেই জায়গাগুলোকে গভর্নমেন্ট স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে ওই জায়গাগুলোকে একটু ডেভেলপ করার চেষ্টা করুক, যাতে মানুষ একটা সুস্থভাবে বসবাস করতে পারে। আপনি যদি একটু ঘুরে দেখেন না, আপনার মনে হবে কি মানে আমি কোথায় ঢুকে গেছি। না, এখানে একটা কথা রয়েছে, এই সামনেই বড় বাজার, কোটি কোটি টাকা, অন্যদিকে বস্তি, অদ্ভুত কন্ট্রাস্ট। এবং গত কয়েকশো বছরে সিপাহী বিদ্রোহের পর থেকেই যেহেতু মারোয়াড়ি পুঁজিপতিরা সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি, তারা ইংরেজকে প্রচুর টাকা দিয়েছিল বলে বাঙালির হাত থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সব চলে যায়। লোকে বলছে কলকাতাকে আসলে চালায় মারোয়াড়ি পুঁজি। তার বিরুদ্ধে আপনার কোনো কথা আছে? দেখুন, সেই জায়গাটা তো আমি এইভাবে বলতে পারবো না কি বাংলাতে শুধু বাংলায় পুঁজিপতিরা থাকবেন, কেন এই দেশটা তো সবারই, তো সব জায়গারই লোক সব জায়গার লোক থাকুক, কিন্তু মানে এটা তো স্বাভাবিক যে উত্তরপ্রদেশে ওখানকার মানে সান অফ দ্য সয়েলরাই চালাবেন, হ্যাঁ, কিন্তু বাংলার কেউ থাকলো না, শুধু একটা শ্রেণী থাকলো, তখন তো বিপদ।
না, সেই জায়গায় আমি চাই, সেই জায়গায় আমার রয়েছে কি যারাই বিজনেসে আসতে চান তাদের জন্য সরকার থেকে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া উচিত, যেহেতু সবাই বিজনেসটাকে করতে পারে। সেই জন্য তো আমি বললাম কি ধরুন আপনি অ্যাপারেল ডিজাইনিংয়ে যেতে চাইছেন বা জুয়েলারি ডিজাইনিংয়ে যেতে চাইছেন বা ধরুন বড় কোনো বিজনেসে আপনি যেতে চাইছেন, কেপিও এস্টাবলিশ করতে। আপনাকে একটা কথা বলি, ঠিক বলেছেন আপনি যে সুভাষচন্দ্র বসুকেও হারানোর পেছনে মারোয়াড়ি ক্যাপিটালের একটা বড় হাত ছিল। দেখুন এখন যদি আমরা এই জিনিসগুলোকে নিয়ে একটু যদি ডিপে ভাবনা চিন্তা করি, সারা বিশ্বে এই প্রবলেমটা ক্যাপিটালই রয়েছে। কিন্তু এই কথাগুলো বললে আমাকে অনেকে বলবে কি এনার লেফট উইং ধারা রয়েছে বা এইগুলো রয়েছে, কিন্তু দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল রুট অফ এভরি সোসাইটি, ক্যাপিটালিজম। ইয়াস, ক্যাপিটাল বলতে আমি ক্যাপিটালিজমটাই বলতে চাইছি। কেন সেই জায়গাটা আপনারা দেখে পারবেন কি ধরুন একজন লেবার করছে, তার লেবারের সেই ভাগটা অন্য একজন পেয়ে যাচ্ছে, কেন? ডিউ টু দ্য ইনভেস্টমেন্ট উইথ ক্যাপিটাল, সারপ্লাস ভ্যালু বল। একদম। তো আপনারা জানেন কি এইগুলোকে সারপ্লাস ভ্যালু বলে। সে লেফটদের সাথে নেই কেন? ওয়াই নট ইন লেফট? দেখুন আমার চিন্তা ভাবনাটা রয়েছে মানুষদের কাছে। আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই, মানুষের জন্য আমি কাজ করতে চাই। মানুষের লাইফে যে অপরচুনিটিগুলো রয়েছে সেই অপরচুনিটিগুলোকে তৈরি করে দেওয়ার জন্য আমার একটা চিন্তা ভাবনা রয়েছে। তাদের লাইফে যে আজকের দিনে আমরা দেখছি সবার লাইফে একটা কেওয়াস, একটা টেনশন তৈরি হয়ে গেছে, সেই জায়গাগুলোকে আমি চাইছি কি অন্তত মানুষ একটু হ্যাপিনেস ফিল করুক, একটু মানুষের মধ্যে একটা ভাষা থাকুক। পাড়ায় যারা আমরা রয়েছি, পাড়ায় ছেলে বন্ধু, তাদের মধ্যে একটু ভালোবাসাটা থাকুক। দেখুন টাকা আমাদের লাগবে, সবারই টাকা লাগবে, এমন নয় কি টাকা লাগবে না, কিন্তু সেই টাকা থেকে কি আপনি কিনতে পাচ্ছেন, কি আপনি পাচ্ছেন, এটাকে নিয়েও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ধরুন আমি একটা সোনার খাটে শুয়ে রয়েছি, কিন্তু আমি ঘুমের ওষুধ খাচ্ছি বা আমার ঘুমটা আসছে না, সেই জায়গায় আমাদেরকে চিন্তা ভাবনাটা করতে হবে। বাঘাবাইন একটা লাইন ছিল না, গুই বাঘায়, যার ভান্ডারে রাশি রাশি সোনা আছে দুঃখ তারও হয়। একদম একদম কারেক্ট। আপনি জানেন আমি বাংলায় আমাদের থার্ড জেনারেশন রয়েছে। আমার ঠাকুরদা এসেছিলেন, তারপরে বাবার পরে আমি রয়েছি। আমি এইখানে পুরো জোড়াসাঁকুর এরিয়াতেই পড়াশোনা করেছি আপ টু ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন অবধি। আমি ক্লাস 1 হনুমান বিদ্যালয়তে পড়াশোনা করলাম, তারপরে বিশুদ্ধানন্দ স্কুলে SBS বিদ্যালয়তে পড়াশোনা করলাম, তারপরে আমি বিদ্যাসাগর কলেজে ছিলাম। এবার আপনি দেখুন কি এই এরিয়াতে আমি কি বলবো, আমার প্রায় 35-36 বছর কেটে গেছে। তারপরে আমি মাঝখানে দিল্লিতে ছিলাম, JNUতে ছিলাম, আমি ওইখানে আমি MPhil করলাম, PhD করলাম, তারপরে আবার এখানে চাকরি পেলাম। বাংলা আমাকে PhDর বিষয় কি ছিল? আমার PhDটা রয়েছে বেসিক্যালি সাউথ এশিয়ান স্টাডিজ নিয়ে আমি কাজ করেছি। সেটাতে ওই আফগান রিফিউজিজ ইন পাকিস্তান, ইস্যুজ অ্যান্ড ইমপ্লিকেশনস 1978 to 2013। দারুণ বিষয়। আফগান রিফিউজি নিয়ে আমরা কথা বলছি, যাই হোক আপনার এইটা নিয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আমরা কথা নিশ্চয়ই আমরা কথা বলবো। তার আগে আরও 5টা বিষয় জেনে নিই। হ্যাঁ, আমাদের কাছে আর একটা বিষয় রয়েছে কি এই এরিয়াতে আপনি দেখুন এই মানে কথাগুলো বলতে গিয়ে আমাদের যে বেরোচ্ছে কি এই এরিয়াতে কারা রয়েছিলেন আগে। আপনি যদি একটু হেঁটে দেখুন, রাজা রামমোহন রায় রয়েছিলেন, কেশবচন্দ্র সেন রয়েছিলেন। একটু সায়েন্স কলেজের দিকে গেলে আপনি জগদীশচন্দ্র বোসকে দেখতে পাবেন, তারপরে বিদ্যাসাগরকে আপনি দেখতে পাবেন। এইখানেই হিন্দু স্কুল রয়েছে, সেইখানে আপনি দেখছেন কীভাবে ইয়াং বেঙ্গল মুভমেন্টগুলো শুরু হলো। রামকৃষ্ণ পরমহংসকে দেখতে পাবেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসকে আপনি দেখতে পাবেন। আমার বলা রয়েছে কি ওনারা যে উচ্চ আদর্শগুলোকে দিয়েছেন, সেই আদর্শকে নিয়ে মানুষের কাছে আমি বলতে চাই কি মানুষের জীবনে একটু তো ওদেরকে খুশি দেওয়াটা উচিত রয়েছে, বা একটু ওনাদের খুশি পাওয়ার অধিকার রয়েছে। কেন আমরা দেখতে পাচ্ছি আজকালকার দিনে মানুষের লাইফে প্রচণ্ড কেয়াস তৈরি হয়ে গেছে। খুশিটা কীভাবে তৈরি করবে? এই খুশিটা ধরুন অনেকগুলো ব্যাপার আছে। ধরুন হেলথের ওনাদের যদি একটু সিকিউরিটি দিই, গভর্নমেন্ট একটা প্রকল্প দিয়েছে স্বাস্থ্যসাথী বলে, গভর্নমেন্টের একটা প্রকল্প আছে, সেন্টারেরও রয়েছে অংশুমান ভারত বলে প্রকল্পগুলো রয়েছে, বাট অল দিজ আর ইন্স্যুরেন্স স্কিম। আমি সেই জায়গাটা বলতে চাই, যত টাকা গভর্নমেন্ট ইন্স্যুরেন্সে খরচটা করেছে সেই টাকা দিয়ে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা এমস লেভেলের হসপিটাল আমরা তৈরি করতে পারতাম। আপনি যদি এই
টাকাগুলোকে ইভ্যালুয়েট করুন কি ওই ইন্স্যুরেন্স পলিসিতে গভর্নমেন্ট কতটা টাকা খরচ করলো। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা একটা এইমস মতন ইনস্টিটিউশন আমরা এস্টাবলিশ করতে পারবো। হ্যাঁ, একটা বাংলায় এইমস দেওয়া হলো, কল্যাণীতে এইমসটা রয়েছে, কিন্তু আপনি যদি ওইখানে গিয়ে দেখুন আর ট্রিটমেন্টের কস্টগুলো দেখুন, তাহলে আপনার একটা চিন্তা ভাবনা এসে যাবে কি জিনিসগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ। লাইট বন্ধ হয়ে যায়। লাইট আস্তে আস্তে আমাদের ইন্টারভিউটা শেষ করতে হবে। আরও 2-3টে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোর মধ্যে আমরা নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আরেকটা বিষয় জেনে নিই, জেতার তো কোনো সম্ভাবনাই নেই। দেখুন, যখন আমি ইলেকশনে কন্টেস্ট করেছি তো আমার কাছে সেই হোপটা তো থাকা দরকার। সেই হোপটা যদি আমার কাছে না থাকে তাহলে আমি মানুষের কাছে পৌঁছবো কি করে? তো মানুষ আমাকে কিভাবে নেবে, জনগণ আমাকে কিভাবে নেবে, আমার যে কথাগুলো রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, এইটা আমি ওনাদের কাছে তুলে দিচ্ছি। এবার ওনারা নিজে আমাকে ইভ্যালুয়েট করবেন, আমার সম্পর্কে জানতে চাইবেন কি হ্যাঁ আমরা কি করব, কিভাবে চিন্তা ভাবনাটা ঠিক না খুব ভুল, মানুষ ঠিক করে দেবে। সেই জন্য এই জায়গাটা আমি মানুষের কাছেই তুলে রাখবো। কেমন রেসপন্স পাচ্ছেন? আচ্ছা দেখুন, আমি ডোর টু ডোর ক্যাম্পেইনে গেছি, আমি খুব বেশি চান্স পাইনি। আমি 2টো অ্যাপ্লিকেশন করেছিলাম, আর্লি অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে গেল। এই জায়গাটা আমি ইলেকশন কমিশনকে বলতে চাই কি এইভাবে ডেমোক্রেসিকে ইনশিওর করা যায় না। কেন আপনি অ্যাপ্লিকেশানে যেইভাবে একটা ছোট ছোট এরিয়াকে একটা ক্যান্ডিডেটকে দিচ্ছেন, সেইভাবে ক্যান্ডিডেট মানুষ এখানে কি বড় পার্টি, তথাকথিত বড় পার্টি আর তথাকথিত ছোট ক্যান্ডিডেটের মধ্যে কোনো তীব্র ডিসক্রিমিনেশন আছে? তাদের কি বেশি সুযোগ দেওয়া হয়? না, এটা আমি ডিসক্রিমিনেশন বলবো না, তফাতটা বলবো। তফাত আছে, ডিসক্রিমিনেশন বলবো না। যেহেতু একটা পার্টি ন্যাশনাল পার্টি রয়েছে, একটা রিজনাল পার্টি রয়েছে, তাদের মধ্যে এই তফাতগুলো ঠিকই আছে, সেই জায়গাটা আমি বলবো না। কিন্তু আমি ইলেকশন কমিশনকে বলতে চাইছি কি আপনারা এই ইলেকশন করতে গিয়ে প্রায় 2 লাখের বেশি সিকিউরিটি ফোর্সেসকে এনেছেন, তাও আমাদেরকে ক্যাম্পেইন করার জন্যে যেই পারমিশন ক্রাইটেরিয়াগুলো রাখা হয়েছে সেইগুলো ডেমোক্রেসির জন্য ঠিক নয়। অনেকে এই প্রশ্নটা করছেন, এটা কাশ্মীর, যে এখানে এত ফোর্স কেন থাকবে, প্রশ্নটা অনেকে করছে। ডেফিনেটলি এই জায়গাটা তো আমারও কোশ্চেন রয়েছে কি এই জায়গাটাকে আমরা এইভাবে প্রেজেন্ট করছি কি আমরা একটা এমন জায়গায় ইলেকশন করাচ্ছি, সেই জায়গাটা মানে পুরো ভারতবর্ষে একটা মানে খুবই খারাপ ছবি যাচ্ছে। এইটা আমি বলবো না কি এটা ভালো ছবি যাচ্ছে, খুবই খারাপ ছবির মতন আমরা এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিকিউরিটি ফোর্সেস দরকার, এমন নয় কি দরকার নয়, কিন্তু ওটা কিসের জন্য দরকার? ওনাদের যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল তখন ওনাদেরকে কিসের জন্য করা হয়েছিল? আমরা জওয়ানকে ভালোবাসি, জওয়ানকে নিয়ে আমরা দেখেছি আমাদের মধ্যে একটা সংবেদনা, আবেগ একটা চলে আসে, কিন্তু আমরা দেখছি ওনাকে তীব্র ভালোবাসা আছে, কিন্তু আমরা দেখছি ওনাকে ইলেকশন ডিউটি দিয়ে আমরা কি ওনাদেরকে কাজ দিচ্ছি, সেই জায়গাগুলো ডেমোক্রেসির জন্য আমার মনে হয় খুবই ভালো না। হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার, পাবলিক অর্ডার এইগুলোকে মেনটেন করার জন্য দরকার রয়েছে, কিন্তু যেইভাবে পোর্ট্রেলটা হচ্ছে আমার মনে হয় এটা ডেমোক্রেসির জন্য ভালো নয়। সে তো এসআইআরও ডেমোক্রেসির জন্য ভালো নয়। ডেফিনেটলি এসআইআর ইজ এ রেগুলার প্রসেস, আমি তো বললাম, কিন্তু যেইভাবে ওটাকে ইউজ করা হচ্ছে সিটিজেনশিপ রাইটসকে কেড়ে নেওয়ার জন্যে বা মানুষের লাইফে কেওস ক্রিয়েট করার জন্যে বা মানুষকে কি বলবে একটা এমন সিচুয়েশনে ফেলে দেওয়ার জন্যে, সেই জায়গাতে তার লাইফে প্রচণ্ড মানে একটা নিরাশা বা একটা দেশের প্রতি একটা যে ভালোবাসাটা রয়েছে সেই জায়গা কমই মানে একটা কি বলবো একটা নিজেই আপনি দেখবেন কি ও ভাবছে না আমি তো এই দেশের মানে আমাকে তো বাদ করে দিয়েছে, তো সে নিজের দেশ সঙ্গে কি করে জুড়বে, এই জায়গাটা আমার বলা রয়েছে। আপনার এই কেন্দ্রে প্রধান লড়াই কার সঙ্গে, বিজেপির সঙ্গে, তৃণমূলের সঙ্গে, না সিপিআইএমের সঙ্গে? না, আমি বলবো দেখুন, টিএমসি এক্সিস্টিং এমএলএ ছিলেন, আমাদের কলেজের উনি প্রেসিডেন্টও ছিলেন, বিবেক গুপ্তা স্যার, খুবই রেসপেক্ট করি। এখন ক্যান্ডিডেট রয়েছেন টিএমসি থেকে বিজয় উপাধ্যায়জি, আর বিজেপি ক্যান্ডিডেট করেছে বিজয় ওঝাজিকে। আমি সবাইকে একটাই কথা বলবো কি জনগণ যাকেই নির্বাচিত করুক বা জনগণ যাকেই ইলেক্ট করুক, আমার যে কথাগুলো রয়েছে সেটার মধ্যে যদি কিছুটা একটু ভ্যালু রয়েছে, মেরিট রয়েছে, আপনারা এই জায়গাগুলোকে নিশ্চিতভাবে দেখার চেষ্টা করবেন, এইটা আমার একটা কথা রয়েছে। কেন দেখুন, আমি রাজনীতি করব কিন্তু রাজনীতির জন্য আমি খুনাখুনি করব, মারামারি করব, কাউকে ভায়োলেন্স করব, সেই জায়গাটা সুভাষচন্দ্র বোস বলে যাননি, সেই জায়গাটা মহাত্মা গান্ধী বলে যাননি, সেই জায়গাটা বিবেকানন্দ বলে যাননি, সেই জায়গাটা রবীন্দ্রনাথ টেগোর বলে যাননি। তো আমাদেরকে এই জিনিসগুলোকে আমরা কার সঙ্গে লড়াই করছি?
এমন তো নেই কি যারা ভারতে ইলেকশন কন্টেস্ট করছে তারা ইংল্যান্ডের লোক, তারা জার্মানির লোক। ওটা আমার দেশের লোক। আমি নিজের দেশের লোকের সঙ্গে এই খুনাখুনি মারপিট করব, সেইটা ভারতের লোকের জন্য ঠিক নয়, আর ভারতের জন্য ঠিক নয়। আচ্ছা, আমি বলি এই এরিয়াতে মাইনরিটি পপুলেশনও রয়েছে, রিলিজিয়াস মাইনরিটি পপুলেশন রয়েছে, তাদের জন্যও আমার কাছে চিন্তাভাবনা রয়েছে কি সেই জায়গাগুলো যদি আপনারা একটু যদি ঘুরে দেখেন, আপনারা দেখতে পারবেন হাইলি কনজাস্টেড রাস্তাগুলোতে আপনি দেখবেন গাড়িও হাঁটছে, গাড়িও যাচ্ছে, মানুষও যাচ্ছে। মানে এই রবীন্দ্রনাথ যদি এই রাস্তায় যদি এখন হাঁটতেন উনি কেঁদে ফেলতেন, নেতাজি যদি এই রাস্তায় হাঁটতেন উনি কেঁদে ফেলতেন। কি এই ভারতবর্ষের স্বপ্নটা আমরা দেখেছিলাম যে এই ভারতবর্ষের জন্য আমরা ইংরেজদের সঙ্গে লড়াই করেছি। একদম গরিব মানুষের থাকার জায়গাগুলো এরকমই। একদম। আপনারা যদি একটু ঘুরে দেখুন আপনি পড়াশোনা করেছেন, সেটাতে আপনার কাছে একটু কি হয়, চোখগুলো এসে যায়, আপনি জিনিসগুলোকে দেখতে পারেন। ধরুন আমাকে যদি একটা এক্সরে প্লেট দেখানো হয়, সেই জায়গাটা আমি বলতে পারবো না, আমি পড়াশোনা করেছি কেন, কিন্তু সেই পড়াশোনাটা করিনি। কিন্তু একটু যদি আপনি ওই প্লেটটাকে ডাক্তারকে দেখাবেন, উনি বলে দেবেন হ্যাঁ দাদা আপনার এই হাড়ে এই সমস্যাটা রয়েছে, আপনার ক্যালসিয়াম কম হচ্ছে, এই জায়গাগুলো রয়েছে। নেতা, সাংবাদিক, লেখক, শিল্পীদের তো তারা তো সামাজিক ডাক্তার। একদম কারেক্ট, ডেফিনেটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। তারাই হলো সমাজের চোখ। সেই চোখগুলোকে আমরা যদি বন্ধ করে দিই তাহলে সেই সমাজটা কোথায় যাবে? এর এমন নয় কি সবাই সানগ্লাস পরে নিয়েছে, বলছে চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখবো না। না, সেটাও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই সানগ্লাসটা পরলে একটা জিনিস জেনে রাখবেন কি যেই সমাজে পড়ে যেতে পারে, হ্যাঁ ছানি পড়ে যেতে পারে, তারপরে যেই সমাজে এই ধরনের যে আগুনগুলো রয়েছে সেইটাতে শুধু আমি জ্বলবো না, আস্তে আস্তে করে সবাই জ্বলবে। এমনি এত মানুষের সঙ্গে যে প্রতিদিন আপনার যোগাযোগ হচ্ছে, এত তো হয় না সাধারণত, ভোটের সময় হচ্ছে, তারা কি বলছেন? তাদের কোন কমেন্টস আপনাকে উদ্বুদ্ধ করছে? তাদের কাছে আমি এরকম একটা কমেন্ট শেয়ার করুন। একদম ডেফিনেটলি অনেকজনের কাছে এটা রয়েছে সরকার আমাকে কি দিয়েছে, তো সেই জায়গাগুলোতে সরকার কাছে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও রয়েছে, স্টেট গভর্নমেন্ট রয়েছে, তাদের কাছে খুব প্রকল্প রয়েছে, এই জিনিসগুলো রয়েছে। কিন্তু আমি একটা মানুষ হিসাবে এই কথাটা বলবো কি আমরা বা যারাই এই এরিয়া থেকে নির্বাচিত হয়ে আসবেন তারা ইলেকশনের পর অ্যাটলিস্ট মানুষের কাছে যাবেন, তাদের দুঃখ সুখ, এমন নয় কি একটা আমরা এই আম পার্টি করে নিলাম, একটা ইলিশ মাছের পার্টি করে নিলাম, ঠিক আছে, একটা খেলা করে নিলাম, এইগুলো না। যেইভাবে আমরা ইলেকশন ক্যাম্পেইনে মানুষের কাছে যাচ্ছি সেইটা অন্তত ইলেকশন পরেও আমাদেরকে মানুষের কাছে যাওয়া উচিত। কেন আমরা তাদের ওই সুখ দুঃখ, তাদের সঙ্গে কথা বলাটা খুবই দরকার। আমার এক বন্ধু সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, খুব ভালো একটা প্রশ্ন করেন যে কাউকে। তিনি বলেন আপনি যখন নির্বাচনে হেরে যাবেন তারপরে মানুষের জন্য কি করবেন? তারপরেও মানুষের জন্য আমার চিন্তা ভাবনাটা রয়েছে, এই চিন্তা ভাবনা নিয়েই আমি এগোবো। কেন দেখুন ইলেকশন তিনি সবাইকেই করেন, আমার প্রশ্নটা খুব মেরিটফুল মনে হয়। একদম ডেফিনেটলি এই প্রশ্নটা খুবই মেরিটফুল। দেখুন আমরা ইলেকশনে যখন পার্টিসিপেট করেছি এইটা একটা প্রসেস হলো, কিন্তু মানুষের কাছে নিজের কথাগুলোকে পৌঁছে দেওয়া, মানুষের কাছে নিজের চিন্তা ভাবনাগুলোকে পৌঁছে দেওয়া, দেখাই এটা একটা। এই রাস্তাটা দেখুন, এখানে কিন্তু সেই অর্থে প্রকৃতি বলে কিছু নেই, ঘিঞ্জি প্রচণ্ড। তাহলে এই প্রকৃতিটা পুরো নষ্ট হয়ে গেছে চারপাশে, এটা নিয়ে আপনার কোনো জায়গা নেই? বা দৃশ্য দূষণ চারিদিকে, কোনো একটা বাংলায় পোস্টার নেই? না, সেই জায়গায় আমার একটা পোস্টারে পয়েন্ট ছিল, ঠিক আছে, কি জোড়াসাঁকোতে যতগুলো পার্ক রোড অ্যান্ড রেস্টোরেশন করা হবে, কেন আপনি যদি ডাক্তার বাবুর কাছে যান উনি কিছু ওষুধ দেওয়ার পরেও কি বলবেন, আপনি এক্সারসাইজ করুন, আপনি হাঁটবেন, কিন্তু সেই লোকটা কোথায় হাঁটবে? ফ্ল্যাটে হাঁটবে না রাস্তায় হাঁটবে? কোথায় হাঁটবে? সেই জায়গাগুলো যদি আমরা না তুলে ধরতে পারি তাহলে সব মানুষের বিপদ। এটা আজকে হতে পারে কি আমার বিপদ, কালকে অন্যর বিপদ, কিন্তু সব মানুষের লাইফে এই বিপদটা হবে। আপনি একটা মেডিকেল স্টোরে গিয়ে দাঁড়িয়ে দেখুন না, আলুর মতন আমরা সবজির মতন ওষুধগুলো কিনছি, একটা মেডিকেল স্টোরে গিয়ে দেখুন এই জিনিসগুলো আপনারা। গার্লফ্রেন্ড প্রথমে রেগে যায়নি ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তে? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমার একটা ছেলে রয়েছে, আমার বউ রয়েছেন, উনি বেনারসে রয়েছেন। রাগারাগি তো হয়েছে, কেন টাইম দিতে পারি না, খুবই
হেকটিক শিডিউল থাকে, পড়াশোনাটাও রয়েছে। আজকেই আমার সকালে একটা মাগাদ ইউনিভার্সিটিতে লেকচার ছিল, সেই জায়গায় আমি রিফিউজি ডিপ্লোমেসি নিয়ে কথাগুলো বললাম। সেই জায়গাটাও আমি বললাম কি তারা ভালনারেবল। আমরা রিফিউজি ডিপ্লোমেসি নিয়ে কথা বলি, কিন্তু এখানে দেখুন প্রচুর মানুষ রিফিউজির মতোই হাঁটছে। একদম 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 কমপ্লিটলি এগ্রি। আপনি কলকাতাটাকে যদি দেখেন তাহলে এইখানে আপনি হিউজ লেভেলে ইন্টারনাল মাইগ্রেশন দেখতে পারেন। আফটার ব্রিটিশ আসার পরে আমরা দেখছি ভারতবর্ষের সব জায়গা থেকে, রাজস্থান হোক, গুজরাট হোক, ইউপি হোক, বিহার হোক, ঝাড়খণ্ড হোক, এই অদ্ভুত আমাদের আয়রনি। একদম। আপনি মানে আফগান রিফিউজি নিয়ে কথা বলছেন, কিন্তু আপনার সামনে যে রিফিউজিটা হচ্ছে সেটা নিয়ে কথা বলার জায়গা থাকছে না। না, সেই কথাগুলোই তো বলছি আমি, ওদেরকে তো রিফিউজি বলছি না কেন, তাদের তো ইন্টারনাল মাইগ্রেশন হয়েছে না, তারা তো এই দেশেরই লোক। হ্যাঁ, আমরা রিফিউজি কখন বলি, যখন ও নিজের দেশগুলোকে ছেড়ে অন্য দেশে যায়, এক্সটার্নাল মাইগ্রেশনগুলোতে আমরা এই রিফিউজি ক্যাটেগরিগুলোকে ইউজ করি। এই জায়গাগুলোতে ইকোনমিস্টরা রয়েছে একজন, হ্যাঁ, মাইগ্রেন্ট বলে এই কথাগুলোকে এখন ওনারা ইউজ করছে। দাদা লাইট মাইগ্রেন্ট বলে অনেকজন যে এই কথাগুলোকে ওনারা ধরেছেন কি মাইগ্রেন্ট বলা হবে তাদেরকে, তারপরে তার মধ্যে আবার একটা হয়ে গেল ইকোনমিক মাইগ্রেন্ট বলা হচ্ছে। তো এই ধরনের ক্যাটেগরিগুলো আসছে। আপনার বইটা একটু শেয়ার করুন। আচ্ছা, আমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিয়ে রয়েছি। এই জায়গাটা আমি বলতে চাই, এই পুরো ভারতবর্ষে আমাদের যে অধিকারগুলো রয়েছে এই বইতেই রয়েছে। ওই অধিকারের জন্যে আমাদের কাছে ডিস্ট্রিক্ট লেভেলে কোর্ট রয়েছে, স্টেট লেভেলে দেখবেন আপনি হাইকোর্ট রয়েছে, তারপরে সেন্টার লেভেলে দেখেন আপনি সুপ্রিম কোর্টগুলো রয়েছে। এই বই থেকেই সব জায়গা। তারপরে দেখুন স্টেটে যে সরকার রয়েছে, রাজ্যে কেন্দ্রে যে সরকার রয়েছে, এই বই থেকেই পুরো আমাদের দেশের শাসন প্রশাসনটা। আজকে মানুষ বলছে যে কেন্দ্রের সরকার আর ধর্মনিরপেক্ষতাই মানতে চাইছে না, ভারতের সংবিধানের যে মূল ভিত্তি। হ্যাঁ, সেই জায়গায় নিয়ে গভর্নমেন্ট চেষ্টা করেছিল, অ্যামেন্ডমেন্ট আনার চেষ্টা করেছিল, কিন্তু ডিউ টু স্ট্রং অপোজিশন ফ্রম অল দ্য পলিটিক্যাল পার্টিস ইট ওয়াজ রিজেক্টেড। কেন? ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি। সেকুলার বলতে আমরা অনেকগুলো ডিবেট রয়েছে কি ওয়েদার ওয়েস্টার্ন কনসেপ্ট অফ সেকুলারিজমকে আমরা মানছি বা আমাদের নিজস্ব একটা ভিত্তি রয়েছে। একদম এই জায়গাটা আমি বলতে চাইবো কি আমাদের গঙ্গা যমুনি তহজিব রয়েছে, সেই তহজিবটাকেই আমরা মানি। এইখানে সব ধর্মের মানুষ নিজের ভালোবাসা নিয়ে সব মানুষকে ভালোবাসতে পারে। ওই জায়গা থেকেই তো মির্জা গালিব, হাজারো ख्वाहिश ऐसी कि हर ख्वाहिश में दम निकले निकले मेरा अरमा बहुत लेकिन जो निकले कम निकले। একদম এর পাশেই তো আছে চণ্ডীদাস। একদম চণ্ডীদাসেরও টাইমটা নিয়ে বলি, এটার আমার যতদূর মনে হচ্ছে 14-15 সেঞ্চুরি রয়েছে। উনি ওই মানুষকেই নিয়েই কথা বলছেন। বাংলার আমি সব থেকে বড় কন্ট্রিবিউশন বলবো কি এই জায়গায় আমি মানুষকে নিয়ে কথা বলা শিখেছি। একদিকে তুলসীদাস আছেন, অন্যদিকে মির্জা গালিব আছেন, এটাই তো গঙ্গা যমুনা তহজিব। একদম একদম একজন সবজনই পাশাপাশি রয়েছেন, কবিরও রয়েছেন, কবির রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি রসখান রয়েছেন, রহিম রয়েছেন। তো এমন আমাদেরকে কি করতে হবে, সবার জন্যে আমাদেরকে ভালোবাসা করে এক দুজনকে ভালোবেসে কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো, কিভাবে মানুষকে আমরা আরও ভালো করে সুস্থ একটা সমাজ দিতে পারবো, সেই জায়গাটাই আমার মনে হয় সবার কাছে দরকার রয়েছে। ফলে আজকের শেষ প্রশ্ন, অন্যদিন আরও কথা বলবো বিষয়গুলো নিয়ে। আমার এক বন্ধু সাংবাদিক একটা মুভমেন্ট করছেন, সেটা হচ্ছে বিনা সুদে ঋণের মুভমেন্ট। অর্থাৎ বিভিন্ন মানুষ, গরিব মানুষ সুদের জালে আটকে গেছে, এবং তিনি কথাও বলছেন যারা দেহদান করবেন তাদের সরকার 50 লাখ টাকা করে টাকা দিক, এবং সামাজিকভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাজার বা রাষ্ট্রের হাতে নয়, এই যে শিখ ইন্ডাস্ট্রিগুলো নাগরিক কেন চালাবে না, এই রকম বিষয়গুলোকে কি আপনি ইনকর্পোরেট করছেন যে চারদিকে তো বন্ধ কারখানা রয়েছে, সেগুলো নাগরিক কেন চালাবে না? আমরা জাস্ট কলেজ স্ট্রিট মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। আমি কি বলবো, আমার দুঃখ হয় এই মার্কেটটা আপনি যদি এর এরিয়াটা দেখেন আর তারপরে এর আশেপাশে জিনিসগুলো দেখেন, আপনার কান্না পাবে। এই মার্কেটটাকে আমরা তুলে ধরতে পারলাম না, এই মার্কেটটাকে আমরা করতে পারলাম না। কান্নার কথা বলছি, নিশ্চয়ই কান্না তো পাচ্ছেই, কিন্তু আগামী দিনে শুধু কাঁদলে তো হবে না, বিজয়ী হতে হবে। আগামী দিনে আপনারা কি এই ধরনের বিষয়গুলোকে, বিনা সুদের ঋণ থেকে আরম্ভ করে যে বিষয়গুলো আমি বললাম,
সামাজিক ক্যাপিটাল তৈরির বিষয়, এগুলো কি আপনারা ম্যানিফেস্টোতে রাখবেন? একদম ডেফিনেটলি রাখবো। সেই জায়গাটা আমি বলবো এই মডেলটা বাংলাদেশে মোহাম্মদ ইউনূস ইউজ করেছিলেন, কিন্তু ওইখানে রেট অফ ইন্টারেস্টগুলো খুবই বেশি ছিল। আমি এই জায়গায় বলবো সরকার ছোট ছোট স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে এই জিনিসগুলোকে যদি করতে পারে, তাহলে যারা ছোট ব্যবসায়ী রয়েছে, ধরুন যারা চাষিরা রয়েছে, তারা কম দামে লোনগুলো পাবে। সেই লোন থেকে তারা নিজেকে ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারবে। নিশ্চয়ই এটা খুবই ভালো স্টেপ। সেই জায়গাটা আমি বলবো কি গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নেওয়া দরকার আছে কি তাদেরকে এই লোনগুলো দেওয়া হোক। শেষ প্রশ্ন, মার্টিন লুথার কিং একটা তার বক্তব্যে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিমস, অর্থাৎ আমার একটা স্বপ্ন রয়েছে। আপনার কি স্বপ্ন রয়েছে এই মুহূর্তে জোড়াসাঁকোকে ঘিরে? আমি জোড়াসাঁকোকে ঘিরে একটাই কথা বলবো, যেই স্বপ্নটা রবীন্দ্রনাথ দেখেছিলেন সেই স্বপ্নটা আমারই। সেই স্বপ্ন মানে রবীন্দ্রনাথের স্বপ্নের সঙ্গে, নেতাজির স্বপ্নের সঙ্গে, বিবেকানন্দের স্বপ্ন যে ওনারা দেখেছিলেন, সেই স্বপ্নটাই আমি মানুষকে নিয়ে দেখি কি মানুষ একটু সুস্থ, খুশি আর একটা মানবীয় সংবেদনা নিয়ে একটা সমাজকে তুলতে পারে। শেখ কবির আমাদের বলেছিলেন আরও সুন্দরভাবে পৃথিবী গড়ার কথা, ফলে আমরা লক্ষ্মীপ্রসাদের কাছে সেই সুরটা পেলাম বাংলার, যে বাংলার সুর বলল সব শুয়োপোকা একদিন প্রজাপতি হবে। আপনাকে অনন্ত ধন্যবাদ লক্ষ্মীপ্রসাদ।